হ্যালো ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভীষণ ভালো আছো। আর বড়মা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো থাম্বনেল থেকে এতক্ষণে বুঝেই গেছো যে কি বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলছি, বলবো আর কি। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো, আমার অনুরোধ রইল কেউ ভিডিওটি স্কিপ করো না। কাল আমি একটা ভিডিও ছেড়েছিলাম, তো সেখানে অনেকে অনেক রকমের কমেন্ট করেছে, কিন্তু বেশিরভাগ কমেন্টটা এটাই এসেছে যে বোন, তোমার শ্বশুরমশাইকে এর মধ্যে টেনো না, তোমার শ্বশুরমশাইয়ের সন্তান হারা, হ্যাঁ না তা না অনেক কথাই বলেছে। যাই হোক, হ্যাঁ একদম ঠিক কথা, উনি সন্তান হারা কথা। আমি এইটুকু সামান্য একটা কথা বলেছি যে আমাকে বের করতে পারলেই উনি বাঁচে, তাতেই তোমরা এত কথা বলেছো আমাকে। কিন্তু কি হয় বলো তো, সংসারের অনেক জিনিস যেটা তোমাদের যতটুকু দেখায় তোমরা ততটুকু দেখতে পাও, কিংবা যতটুকু শোনায় তোমরা শুনতে পাও, জানতে পারো। কিন্তু তোমরা তো পুরোপুরি আর জানো না, আর আমি তোমাদের সংসারের কথা পুরোপুরি কোনোদিনও খুলে খালে বলিও নি। কিন্তু তোমরা যখন আমাকে বাধ্য করছো বলতে, আমি অল্প করেই বলবো, ঠিক আছে? তো প্রথমে বলি, আমার বরেরা দুই ভাই ছিল। তো আমার বড় ভাসুর, আমার বড় হচ্ছে ছোট, আর উনি হচ্ছে বড়। তো একটা কথাই আছে না, যেদিকে যার টাকা থাকে তার সংসারে সব থেকে কদরটা বেশি থাকে। তো সেই ক্ষেত্রে আমাদের বাড়িতে তো সেম একই জিনিস ছিল। আমার বড় ভাসুরের একটু টাকা বেশি ছিল, আমার বরের একটু টাকা কম ছিল, তাই কদরটা একটু বেশি তার দিকেই ছিল, বড় ছেলের দিকে। আগাগোড়াই তার দিকে কদরটা সবসময় সমান ছিল, আমার বরের দিকে কিন্তু ছিল না, কারণ আমার বরের টাকা কম, সে সৎ পথে ইনকাম করে। যাই হোক, আর বাকিটা বললাম না। আজকাল সতের থেকে অসতের দামটা বেশি থাকে, তো আমাদের ক্ষেত্রেও তাই হয়েছিল। অসতের দামটাই আর কি বেশি মূল্য পেত, বেশি দাম পেত। তো আমার যখন বিয়ে হয়, বিয়ের আগে আমাদের বাড়িটা দেখেছো, বেশ অনেকটাই বড় বাড়ি, আমাদের 3তলা বাড়ি। তো বাড়িটা সবাই মিলেই করেছে, তার মধ্যে থেকে বেশিটা দিয়েছে আমার ভাসুর। তো সবাই মিলে একসাথে থাকবে বলে পরিকল্পনা, তাও তোমরা অল্প অল্প জানো, তাও আমি আরও একবার বলি যে এখানে কার দিকের সব থেকে ভারীটা কার দিকে ছিল। বেশ বিয়ে হয়, বিয়ের পরে নানান অশান্তি, আমার পরে নানান টর্চার, ঢেস মেরে মেরে গালাগালি এসব করতো, ঠিক আছে, আমি সহ্য করতাম। তারপরে এরকম করতে করতে একটা সময় কি হলো কি, আমার বাড়িতে অশান্তি লেগে গেল, আমার ভাসুরদের সাথে আর কি, আমার বরের। আমি কিন্তু কারোর সাথে ঝগড়া করিনি, আমি শুধু চুপচাপ শুনতাম। তো তারপরে এবারে ঝগড়া, নানান ধরনের ঝগড়া অশান্তি লেগেই থাকতো, ঠিক আছে, নানান ধরনের ঠেস মারামারি এরকম করতো আমার যা। তো আমি প্রথম থেকে ওদের সাথে একসাথে থাকবো বলে আমি কোনোদিনও কারোর সাথে ঝগড়া কিংবা ওই মুখ আমি থাকতাম না, ঠিক আছে। তো একদিন ঝগড়াইতে সেদিন আমি বাপের বাড়ি ছিলাম, তো হঠাৎ করে ঝগড়া লেগে গেছে, আর ভাসুর আমার বরকে বলছে বাড়ি থেকে বেরো, এই বাড়ি থেকে বেরিয়ে যা। ব্যাস, ওই শুরু হলো আমাদের অশান্তি, বাড়ি থেকে বেরিয়ে যা। একদিন আমি সবসময় কি বলবো, ওই বাড়িটার মধ্যে সবসময় ভয়ের মধ্যে, বুকের মধ্যে একটা আতঙ্ক হতো, এই না কিছু বলে বসে। আমি সকাল ওরা ঘুম থেকে উঠতো 10টা, 10:30টার সময়। আমি সকালবেলা আর কি পুজো দিতাম, এই ঠাকুরের সামনেই বলছি। একদিন হঠাৎ করে আমার ভাসুর বলছে 10টার আগে কোনো শাক বাজবে না বাড়িতে। শাকের আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। এই যে এরকম হাতে এরকম করে আমার শ্বশুর বলছে, তোমার ছোটো বৌমাকে বলে দাও 10টার আগে কোনো শাক বাজবে না বাড়ি, তাতে আমার ঘুম যেন নষ্ট না হয়। উনি ভগবানের উপরে ঊর্ধ্বে অনেক বড় মানুষ, তো তা সেখানে আমার শ্বশুর কোনো প্রতিবাদ করেনি, উল্টে আমাকে বলেছে তুমি 10টার পরে শাক বাজিও, সব কিছু জোগাড়জান্তি করে রেখে দিও, আর ওরা ঘুম থেকে উঠতে গেলেই তুমি শাকটা বাজিয়ে দিও। তো আমার রোজ কী করতাম, আমি ঠাকুর পুজো স্নান টান করে আমি 8টার মধ্যে স্নান করে নিতাম, করে আমি ঠাকুর পুজোর জন্য সব রেডি করতাম। আমার শ্বশুর এরকম করে ঘড়ির কাঁটা দেখতো, 10টা বাজলো তো তারপর শাকটা বাজাবে। তো এইভাবে আমাকে থাকতে হতো, তাও মুখ বন্ধ করে থাকতাম। এবারে
অশান্তি, ঘর থেকে বেরিয়ে যেতে হবে। পাড়ার লোক কিন্তু একদিকে যে না, আমার শ্বশুরকে সবাই, আমার কাকা শ্বশুর থেকে শুরু করে পুরো সারা গ্রামটা তোমরা এসে নয় মানে আমি মানে উঁচু গলায় বলতে পারি, পুরো গ্রামটা আমার শ্বশুরমশাইকে এসে বলেছিল যে দাদা, এই বাড়ি তো তোমার, তো ওকে যে তোমার বাড়ি থেকে বের করে দেবে, তোমাদের বের করে দেবে। তোমার ছোটো ছেলে ছোটো বৌমা ওরা কী করেছে, তাদের বাড়ি থেকে বের করে দেবে, তাহলে এক কাজ করো, ভাগ করে দাও, ওদেরকে বলো ভাগ করতে। তাও উনি মীমাংসায় আসলো না, বলেছিল যে নিচের তলাটা আমাদের ছেড়ে দিতে, উপর তলাটা ওরা নিক। না, আমাদের সেই 3 তলায়, সেই টপ ফ্লোরে আমাদের থাকতে হবে, সিঁড়ি ইউজ করতে দেবে না, এরকম করে ব্ল্যাকমেল, এরকম করে আমাদের অত্যাচার আর শুরু করেছে। সেখানে আমার শ্বশুর কিন্তু কোনো প্রতিবাদ করলো না। আমার শ্বশুর বললো কি না, আমরা পিছনে চলে যাব। তাহলে ও অত বড় একটা বাড়ি নিয়ে সামনে, আর আমাকে চলে যেতে হলো সেই বাগানে। সারা গ্রামের লোক, ও থানা পুলিশ সব জায়গায়, যেহেতু টাকা আছে, পুলিশ যে কোনো জায়গায়, আর তোমরা তো জানো যে যার টাকা থাকবে তার সবসময় দাম বেশি থাকবে, টাকা দিয়ে সবার মুখ বন্ধ করে দিল, সত্যি সত্যি টিকটিকে ডাকছে। শ্বশুর একটাও প্রতিবাদ করলো না যে এই বাড়ি আমার, আমি কেন হচ্ছে কিনা নামবো, কেন নামাবো তোর ভাইকে, না, একবারও না। তখন কিন্তু আমার বরের শরীরটা খারাপ, মানে অসুখটা ধরাও পড়েনি, তখন আমার বিয়ের 1 মাসের মধ্যেই অশান্তিগুলো হচ্ছে, এর 1 মাসও ঠিকঠাক হয়নি। অশান্তি হলে একটা দিনও শান্তিতে থাকতে দেয়নি ওই ওনার বড় ছেলে আর ওই উনি দুজনে, আমার শ্বশুর একটা দিনও আমাদের দুজনকে শান্তিতে থাকতে দেয়নি। গেল। তো এবারে আমরা হচ্ছে আমার আমার তো আমার মানে সংসার অশান্তি হচ্ছে ওর ফ্যামিলি থেকে, মানে আমার জায়ের ফ্যামিলি থেকে, তার বাবা মা কাকা, বাবা নেই কাকা, সবাই এসে হাজির সংসারে, আমাদের সংসারে তারা, কিন্তু আমার ফ্যামিলি থেকে কেউ যায়নি, কারণ আমার বড় সব পছন্দ করে না, বলে আমাদের সংসারের ব্যাপার আমরা কেন বা শ্বশুর শাশুড়িকে, আমার কেন শ্বশুরবাড়ির লোকজন নিয়ে আসবো, কিন্তু উনি নিয়ে এসছে, আমার ভাসুর নিয়ে এসছে। ভালো, পাড়ার লোক সবাই বলছে যে কেন এরকমভাবে তো হয় না, ও কেন একা পিছনে যাবে, তাই লম্বালম্বি ঘর করার সময় কারণ তখন ভেবে চিনতে করনি, এরকম করে বললো। কারোর কথায় আমার শ্বশুর শুনলো না, আমার শ্বশুরকে এটাও বললো যে থানা পুলিশ করছে কোন হিসাবে, জায়গা তো তোমার নামে, তাহলে ও থানা পুলিশ করছে তুমি সেটা মেনে নিচ্ছ? হ্যাঁ, আমাদেরকে মানতে হয়েছে, সেটা আমাদের মানতে হয়েছে। এরকমও দিন গেছে, আমার বর কাজে থেকে বাড়ি এসেছে, তো তার মধ্যে ওই মানে এরকম চলতে 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 এই মাস ওই মাস করতে করতে আমাদের মানে অশান্তিটা 4 মাস পর্যন্ত গেল, বাড়ি ছাড়বো না এরকম করতে করতে। আর ও নানান এই মানে এই থানা ও থানা, এই পাড়ার সদস্য হেনা তেনা সবাইকে আর কি, বড় বড় গুন্ডা আর কি, মাস্তান যারা, তাদেরকেও টাকা পাকা খাইয়ে সব কিছু মানে সব কিছু ওর ফরে, সবাই বলে তোমরা পিছনে চলে যাও। আমার শ্বশুরও ভালো। এবার একদিন হঠাৎ আমার বরের ওই শরীরটা খারাপ, মানে ধরা পড়লো, এরকম মানে ফাল্গুন মাসে ধরা পড়েছে অসুখটা। এবার ধরা পড়লে তাহলে তখন তো আমার শ্বশুরের তখনও তো বোঝা উচিত যে আমার ছেলের এত বড় একটা অসুখ ধরা পড়েছে, ব্রেন টিউমার, আমার ছেলেকে কি করে আমি পিছনে পাঠাই, তার কখন কি শরীরের কন্ডিশন, তাহলে তাকে কেন আমি হচ্ছে এই অসুস্থতার মধ্যে আমি তাকে পিছনে ঠেলে দিই, কিন্তু তাও আমাদের ঠেলে দিয়েছে। এমন দিন গেছে আমার বর কাজে থেকে বাড়ি এসছে শরীর খারাপ নিয়ে, আমার শ্বশুর ভাতের থালা এরকম করে, এরকম ভাত খেতে বসেছি আমরা 3 জন, আমার শ্বশুর এরকম করে এরকম ভাতের থালা এরকম ঠেলে ফেলে দিত, খাবো না ভাত, তুই পিছনে যাবি কি বল, পিছনে ঘর বাঁধবি কি বল, আমি যাবো না, আমি মরবো বাবা, আমি গলায় দড়ি দেবো, এরকম করে করতো, মানে অশান্তি করতো নানান ধরনের। তা লাস্টে আমার বড় বললো কি যে দরকার নেই এই অশান্তির মধ্যে থাকা, চলো আমরা পিছনে চলে যাই, বলে আমরা পিছনে চলে গেলাম, পিছনে ঘর বাঁধলাম। তখনও কিন্তু আমার বরের অসুখটা ধরা পড়ে গেছে। আমি তখন বলতাম যে তুমি এইসব ঘর বাড়ি করছো, তোমার চিকিৎসা করার দরকার, এইসব টাকা পয়সা নষ্ট করার। আমরা ওদেরকে বলেছিলাম যে আমাদের এরকম ভেলোরে যাওয়ার কথা হচ্ছে, তো আমাদের এই মুহূর্তে আমাদের এখানে থাকা দরকার। আমার শ্বশুর কিন্তু তাও কথা শোনেনি, মানে ছেলে যাই হয়ে যাক আমাদের পিছনে চলে যেতেই হবে, একটা বারও আমাদের কথা ভাবলো না। অনেক কষ্ট করে ধার দেনা করে যা গুছানো টাকা, মানে জমানো টাকা যা ছিল সবে মাত্র বিয়ে করেছে নিজের পয়সা, বাবা তো 1 পয়সাও দেয়নি, কেউ 1 পয়সা দিয়ে হেল্পও করেনি, ও নিজের টাকায় সব কিছু করেছে, বউ ভাত করেছে, সব কিছু করেছে। তারপর পিছনে গিয়ে সে যা আমাদের জমানো টাকা ছিল ধার দেনা করে ওই বাড়িটা আমরা করি, তার মধ্যে থেকে এই বাড়িতে যা খরচ করেছে কম বেশি করে ওরা দিয়েছে। এবারে এরকম দিন চলছে, এরকম চলছে, আমার বরের সমস্ত টাকাও শেষ চিকিৎসা করার, নিজেদের স্বার্থে। আমার শ্বশুরের এরকম প্রতিবাদ যে না, বড় ছেলে যা বলছে তাই ঠিক,
কিন্তু উনি আমাদের সাথেই থাকবে। আজকে আমার জায়গায় যদি অন্য বৌমা হতো, ওর সাথে কিন্তু থাকতো না। আর আমার বরের জায়গায় যদি অন্য ছেলে হতো, বলতো আমি তোমাকে দেখতে পারবো না। কিন্তু আমার বর কোনো দিনও বাবাকে অসম্মান করেনি, আমিও কোনো দিনও অসম্মান করিনি। আমার বর যা বলেছি আমিও তাতে হ্যাঁতে হ্যাঁ নাতে না করেছি। তো উনি আমাদের সাথেই থাকতো, তোমরা তো জানো আমাদের সাথে থাকতো, আমরা ভালোই ছিলাম। তারপরে অসুখে নানান ডাক্তার, এই ডাক্তার ও ডাক্তার, যতটুকু পেরেছি করেছি। তারপর লাস্টের বেলা ভেলোর ব্যাঙ্গালোর সব জায়গায় নিয়ে গেছি। এবারে হচ্ছে জায়গা লেখার কথা। তখন হচ্ছে জায়গা লিখে দেয়নি, বাড়ি থেকে বেরিয়ে যেতে হয়েছে আমাদের। এবার বড় ভাসুর বলছে আমার নামে জায়গা লিখে দাও, আমারটা, আমার বাড়ি শুদ্ধ, আমার জায়গা লিখে দাও। তো তখন আমার বরের শরীরের কন্ডিশন খুবই খারাপ। তা আমি আমার শ্বশুরকে বললাম যে বাবা, এখানে যদি আমার যুক্তিতে একটা ভুল কথা হয়ে থাকে তোমরা আমাকে 10টা, তো জায়গা লিখে দেওয়ার কথা হচ্ছে। তো আমি তখন আমার শ্বশুরকে বললাম, বাবা একটা কথা একটু ভেবে দেখো, তুমি যে জায়গা লেখালেখির কথা বলছো যে ওর নামে ওরটা লিখে দেবে, তো এই মুহূর্তে তো তোমার ছোট ছেলের ক্ষমতা নেই নিজের নামে জায়গা করার। তাহলে এক কাজ করো, ও যখন এতই বিরক্ত করছে, এতই জ্বালাতন করছে যে জায়গা আমার লিখে দিতেই হবে, তাহলে ওকে বলো যে তুই ভাইয়ের টাকাটাও দিয়ে দে, বা তোদের দুজনের একসাথে লিখে দিই। আমি মরে যাব, আমি হয়তো তোর ভাই টাকা জোগাড় করতে পারবে না, মানুষের আমার এই বয়স হয়েছে, আমি আজ থাকবো না কাল নাও থাকতে পারি। তো আমার যদি কিছু হয়ে যায় তুই তো ভাইয়ের উপরে ফেরে এসে বলবি এখান থেকেও আমার ভাগ আছে। তাহলে তোর যদি এত তাড়া, তাহলে তুই হচ্ছে জায়গাটা তোর ভাইকে হচ্ছে তোরা টাকা জোগাড় কর, তোর ভাইয়েরটাও লিখে দিই। আমার শ্বশুর তাতেও রাজি না, গিয়ে সেই আলিপুরে গিয়ে আমার ভাসুরের নামে জায়গা লিখে দিল, মানে ওরটাও লিখে দিল। পড়ে রইলো আমাদের একটা বাকি, আমাদের টাকা নেই। আমাদের বললো তোমরা টাকা জোগাড় করো। আমার শ্বশুর আমাদেরকে বলছে, মানে সব জানে আমাদের কই পরিস্থিতি না পরিস্থিতি সব জানে, তবু বললো তোমরা টাকা জোগাড় করো, তারপর তোমাদের নামে লিখে দেবো। ব্যাস, আমার বড় টাকা জোগাড় করতে পারলো না, আর নিজের নামে করতেও পারলো না। সেও এক মাথাইতে চাপ, অশান্তি। মানুষটার একদিনের জন্য আমাদের শান্তিতে থাকতে দেয়নি, একটা দিনের জন্য আমাদের দুজনকে শান্তিতে থাকতে দেয়নি, ওই দুটো মানুষ মিলে। সে একটা মাথায় কষ্ট পেলো যে আমার টাকা নেই বলে, ও না সবসময় একটা ভাবতো, ওর মা ছিল না, মায়ের জন্য সবসময় কষ্ট পেত, সবসময় মায়ের জন্য মন খারাপ করতো, কষ্ট পেত। আরও অসুখের সময় বিশেষ করে, সেই অসুখে মানে শরীর খারাপের মধ্যে বাড়ি থেকে বেরিয়ে যেতে হলো, গিয়ে পিছনে বাড়ি করতে হলো, ফের জায়গা নিয়ে আগে বড় ভাই পেয়ে গেল। মানে যে অন্যায় করছে সে সবসময়ের জন্য সোজাভাবে আছে, আর যে অন্যায় না করে সে সবসময়ের জন্য নুয়ে রয়েছে। কারণ কি, তার কাছে টাকা ছিল না, এটাই। মানে টাকার মূল্যটা এতটাই বেশি ছিল। আর আমার শ্বশুরের কাছেও ছিল যে বড় ছেলে যা বলেছে সবটাতেই হ্যাঁতে হ্যাঁ আর নাতে না, কিন্তু ছোট ছেলের কোনো মূল্য ছিল না। যাই হোক, হলো গেল সে কথা। এরকমভাবে আমাদের সাথে অন্যায় করলো, সবটাই মেনে নিলাম শান্তিতে থাকার জন্য। ব্যাস, তারপরে এরকম চলতে সবাই বললো যে জায়গাটা এখন তো নাও লিখে দিতে পারতো, কারণ কি বিটুর শরীরের এই অবস্থা, মানে আমার বরের শরীরের এই অবস্থা, তা লিখতে দুজনে একসাথেই লিখতো। আজ যদি ও এখানে ভাগ পায়, আজ দেখো না ভগবানের এমন নীলা, সেই মানে যে অন্যায় করে আসলো সে আর কি একদম সব ঠিকঠাক আছে, আর যে সৎ পথে থাকলো তাকেই ভগবান কেড়ে নিল। তাহলে অন্যায়ের থেকে সতের থেকে সততার থেকে অন্যায়ের দামটা সবচেয়ে মূল্যবান। তো আমাদের উপরে এরকমই অন্যায় ওরা করে এসেছে। আর আজকে আমার মতো মেয়ে বলে আজও পর্যন্ত ওনাকে কোনোদিন আমি অসম্মান করিনি। আমার এখনও মনে পড়ে, আজও আমার ফোনে সেই রেকর্ডিংগুলো আছে, যখন আমার ভাসুর আমার শ্বশুরকে বলছে এই যে তোমার ছোট ছেলে আর ছোট বৌমাকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবো, ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেবো, এরকম করে বলেছিল। তবুও আমার শ্বশুর কোনো প্রতিবাদ করেনি। আমাদের বিনা দোষে সব কিছু সহ্য করতে হয়েছে, কারণ আমাদের কাছে টাকা ছিল না, তাই জন্য। তো এটাই, অনেক কিছু সহ্য করেছি জীবনে, এরকমভাবে আমাদের প্রতি অন্যায়গুলো ওরা করেছে। এবার তোমরাই বলো, আজকে মানে আমি কোনোদিনও কিন্তু আমার শ্বশুরকে অসম্মান করিনি, আর ঘরের কথা আমি বাইরে বলতে চাইনি, কিন্তু তোমাদের কিছু কিছু কমেন্টের উত্তর দেওয়ার জন্য এই কথাগুলো বলতে আমি বাধ্য হলাম। ঠিক আছে, তোমরাই বিচার করো যে আমার বরের প্রতি অন্যায়গুলো ওদের ঠিক, মানে ওরা ঠিক করেছে, নাকি মানে আমি ওই যে কথাটা কালকে একটু বলেছি তাতেই সেটাই আমার অন্যায় হয়েছে। তো এই হচ্ছে কথা। আর তার উপরে আরও একটা কথা দেখো, যখন আমার বর চলে গেল, তো তখন সবাই বলেছিল যে দাদা বৌমা তো এত ছোট,
আর বিটুর জন্যে আমি কি না কি করেছি বলো। আমি যদি আজকে আমার বাবা মার কথা ভেবে আমি যদি নতুন একটা ডিসিশান নিয়ে থাকি, আমি যদি একটা কোনো জীবনের জন্য একটা ভাবনা ভেবে থাকি যে আমার বাবা মার জন্য আমাকে এটা করতে হবে, তাদেরকে ভালো রাখার জন্যে, কারণ নিজের ইচ্ছে তো আমি সব কিছু প্রথমে নিজের ইচ্ছেই সব কিছু করেছি। ওর বাবা কিন্তু ওর শরীর খারাপটা কিন্তু এই 4 বছর মানে এই বিয়ে 4 মাসের মধ্যে কিন্তু অত বড় রোগটা ওর হয়নি, হয় সেই ছোটোকাল থেকে। ও প্রায় সময় বলতো ওর বাবাকে, বাবা আমার কিন্তু ঘাড়ের কাছে যন্ত্রণা করে, কিন্তু কোনোদিনও ওর বাবা জিনিসটাকে তলিয়ে দেখেনি। সবসময় বলতো শোয়ার দোষ, বালিশ রোদে দে মেরে বালিশে মেরে রোদে দে, এরকম বলতো, কোনো দিন তলিয়ে দেখেনি। আজকে সেই অসুখটা ছোট থাকতে 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 যখন বড় হয়ে গেছে, করার আমার আর কিছুই থাকলো না আমার হাত থেকে, তবুও তো আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি যে তাকে ভালো করা, তাকে সুস্থ করার। হ্যাঁ, উনি ওনার সন্তানকে হারিয়েছে, আমি হারাইনি, আমি আমার ভালোবাসার মানুষকে হারাইনি। আজকে জীবনে যেই আসুক না কেন, সেই কষ্ট সেই যন্ত্রণা তো আমারও সমান ভোগ করতে হয়েছে, আমার গায়েও তো কালি দাগটা লেগেছে। আজকে ওনার বড় ছেলে ওনার তখন কথা বলতো না, আজকে মিল হয়ে গেছে বড় ছেলের সাথে, বড় ছেলে খোঁজ নেয়, সব কিছু নেয়, জানে সবটাই তো আমার এখন, বাবার সাথে না খোঁজ নিলে তো হবে না, সব কিছুই খোঁজ নেয় এখন, সব কিছুই হয়, তো 100 বার হবে। আর আমি মাঝখান থেকে গড়াগড়ি খাবো। তোমরা বলছিলে না যে তুমিও ছিলে মেয়ে, তুমিও পর হয়ে যাচ্ছ, আমি কোনো দিনই পর হইনি, আমাকে পর করে দিয়েছে। আজকে যদি আমার কথার মধ্যে একটা ভুল হয়ে থাকে তোমরাই বলবে। আজকে যদি আমার নিজের বাবা হতো, তাহলে ওনার কিন্তু আমার জন্য অনেক কিছু ভাবার ছিল, অনেক কিছু করার ছিল, কোনোদিন আমার জন্য ভাবেনি, আমার জন্য কিছুই করেনি, অনেক কথা বলার ছিল ওনার। যখন সবাই বললো যে দাদা বৌমা তো বেটির জন্য এত কিছু করেছে, আর ও তো এইটুখানি বয়স, তা তুমি এক কাজ করো না, তোমার বিটুর ভাগেরটা বৌমারই তো পাওয়ার কথা, তা ওকেই দিয়ে দাও ওটা। আমি কিন্তু কোনোদিনই আশা করিনি, কোনো দিন আমি আশা করিনি, বিশ্বাস করো। আমি সবসময় একটা কথা বলে এসেছি যে যেখানে আমার মানুষটাই নেই, যেখানে সেই ভোগ করতে পারিনি, এত আশা করেছে সেই ভোগ করতে পারিনি, সেখানে আমার ভোগ করার কোনো মানে হয় না, আর আমি নিতেও চাই না। আমি শুধু একটা কথা বলে এসেছি, যে অন্যায় করেছে ওর প্রতি, যা অন্যায়গুলো হয়েছে, ওই অন্যায়ের ভাগিদারগুলো এখানে যেন না পায়, আমি শুধু সেটুকু সবসময় বলে আসতাম। কিন্তু দেখো, তার ছেলে আর জায়গা তার, তাই সে কাকে দেবে না দেবে তার ব্যক্তিগত ব্যাপার। আর আমিও আশা করি না, কারণ ওই যে বলি আমার মানুষটা ভোগ করতে পারিনি যেখানে, সেখানে আমারও কোনো ইচ্ছে নেই, কোনো নেওয়ার কোনো নেই। তো এই হচ্ছে ব্যাপার। আমার বরকে সবসময় টাকা মানে তার একটু অল্প টাকা থাকতো বলে তার পকেটে, তার সবসময় অসম্মানটাই পেতে হয়েছে, সবসময় অসম্মানটাই তার জন্য গোছানো ছিল। আরও একটা কথা বলি, এইগুলো ঘরের কথা, মানে তোমরা হয়তো বলবে বোন তুমি সবই বলে দিচ্ছ আমাদের সাথে, হ্যাঁ তোমরা যখন এত কথাই বলছো এটাও বলি। যখন আমার বিয়ে হয়, আমার ভাসুরের বিয়ের সময় কিন্তু আমার শ্বশুর কিন্তু আমার যাকে কিন্তু সোনার চেন দিয়ে আশীর্বাদ করেছে, কিন্তু আমার বেলায় শূন্য, এই রসগোল্লা। আমার বেলায় একটা 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 কিঞ্চিত সোনা পর্যন্ত আমাকে দিয়ে আশীর্বাদ করেনি। তাহলে মাপকাঠির মানে ভারটা কোন দিকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তবুও আমি এসবে আশা করিনি, কারণ আমার বাবা আমাকে যা দিয়েছে অনেক দিয়েছে, আর আমরা ছোটো থেকে শিখেছি যে অন্যের জিনিসে কোনোদিনও কোনো আশা কোনোদিন রাখতে নেই, তাই কোনোদিন আশাও করি না, যেটুকু আমার সেটুকু আমার। তো এই অন্যায়গুলো আমার বরের প্রতি ওরা করেছে। আর আজকে উনি ভালো আছে, হ্যাঁ উনি সন্তান হারা, কিন্তু বাবা ডাকার মতো আরও একজন আছে তার। তুমি যদি বলো তুমিও তো বোন ভালো থাকবে, কিন্তু সারা জীবনে ওনার বুকে যতটা না জ্বলবে তার থেকে 10 গুণ জ্বলবে আমার বুকের ভিতরে, কারণ তাকে আমি যখন না আরেকটা কথা, যখন হচ্ছে আমার স্বামী যখন ওই যে রাতের বেলা যখন খিঁচুনি হতো, যখন তখন মাথার কাছে কিন্তু জেগে আমি থাকতাম, আমার শ্বশুর না। তাকে যখন ডাকতাম আসতো, 100 বার আসতো, কিন্তু জেগে বসে থাকতাম আমি। আজকে যদি উনি অস্বীকার কোনো দিন করতে পারবে না, আজকে আমি যদি সেরকম ধরনের মেয়ে হতাম, আমার সাথে কথা বলতো না, কিংবা আমার পাড়ার লোক কেউ আমার দিকে এরকম করে আঙুল তুলে বলতো ওই বউটার কোনো দোষ আছে, কেউ আমার দিকে একটা আঙুল তুলতে পারবে না, কারণ আমি কোনো দিন আমার বরের প্রতি কোনো দিনও অযত্ন কোনো দিন করিনি, সবসময় কর্তব্য আর দায়িত্ব সবসময় অটুট রেখেছি। তাই যদি হতো তাহলে অসুস্থ স্বামীর সাথে এত বছর আমি থাকতে পারতাম না, ওকে ছেড়ে দিতাম। আমি বলতাম আমার কি জীবন আছে এখানে, কি লাইফ আছে আমার, কেন থাকবো আমি এখানে, তা কিন্তু কোনো দিনও বলিনি, আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করেছি। বাকিটা এই যে
এনাদের কাজ। তো এই হচ্ছে ব্যাপার। আর আজও বলি, সবসময় বলে আসি, অন্যায় করেছে আমাদের উপরে। আমার বরের যেমন তার বাবার প্রতি কর্তব্য ভালোবাসা অটুট ছিল, আমারও আছে। আমিও ওনাকে ভালোবাসি, আমার বাবার মতো ভালোবাসি। অন্যায় করেছে ঠিকই, অনেক অন্যায় করেছে আমাদের প্রতি। আমাদের পুরো সারা পাড়ার লোক জানে, আমাদের সারা রাজাপুর পাড়ার লোক জানে যে তার বড় ছেলে আর তিনি আমাদের উপরে কতটাই না অন্যায় করেছে। তো আমি তাও সব কিছু করি না, কারণ যা হওয়ার তা আমার হয়ে গেছে। আজও ভালোবাসি ওনাকে। আমি সবসময় বলে এসেছি, আমার সাথে যদি উনি বলে যে তুই আমাকে দেখ, আমি 100 বার দেখবো, কোনোদিনও অবহেলা করব না, এটাই। আর এই সেদিনকে বলছিলাম যে আমার জিনিসপত্র নিয়ে বের করে, হ্যাঁ উনি চায় এটাই, যে কবে তুমি আমার বাড়ি থেকে বেরোবে, এটাই চায়, এছাড়া আর অন্য কিছু না, বুঝলে। আর এই যে কথাগুলো তোমাদের কাছে বলছি, এইগুলো কথাগুলো জোর দিয়ে আমার শ্বশুরের সামনেও আমি বলতে পারি, উনি কিন্তু একটাও কথা বলতে পারবে না, জানে উনি ওই অন্যায়গুলো করেছে। তো থাক, এই পর্যন্ত থাক, আর বেশি কিছু তোমাদের জানালাম না। ভিডিওটা এখানেই শেষ করি। আর ন্যায় অন্যায়ের সবসময়ের জন্যে সবাই তো সব কথা জানে না, আর সবাই সব কথা বোঝেও না, তাই না বুঝে কাউকে কটাক্ষ করে কথা বলাটাও উচিত না। একমাত্র যারা যার সাথে থাকে, যে যার সাথে সংসার করে, সেই একমাত্র জানে যে এই মানুষটা কেমন হয় আর কেমন। চলো ভিডিওটা এখানেই শেষ করি। সবাই ভীষণ ভালো থাকো, আর তোমরা যারা আমাকে ভালোবাসো তারা আমার পাশে থেকো। আর হ্যাঁ প্লিজ, যারা আমার ভিডিও পছন্দ করো না, তার প্লিজ আমার ভিডিও দেখো না, এটুকু আমি বলে দিলাম। টাটা, সবাই ভীষণ ভালো থাকো।